ওয়েলকাম টু মুর্শিদাবাদ ব্লগ 3। আগের দুটো ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে মুর্শিদাবাদ পৌঁছেছি ও সেখানে হাজারদুয়ারি আমাদের ঘুরে দেখার অভিজ্ঞতা ও মতিঝিল ঘুরে দেখার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমাদের ব্লগ 3, মানে আমাদের মুর্শিদাবাদে আজকে দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি কিছু এখানকার দর্শনীয় স্থান দেখতে। তো আমরা এখানে ঘোড়ার গাড়ি নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো নিয়ে নিতে পারো, যেটা কিন্তু কম খরচায় হবে। কিন্তু আমরা কোনোদিনও ঘোড়ার গাড়িতে চাপিনি এবং এই এক্সপিরিয়েন্সটা করার জন্যই কিন্তু আমরা ঘোড়ার গাড়ি করে নিয়েছিলাম। তোমরা দেখো, আমি ঘোড়ার গাড়িতে আমাদের যে অদ্ভুত আনন্দ হচ্ছিল আমি সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। স্পটগুলো ঘুরে দেখার জন্য বাবা টাকা পেছনে ভাই টাকা দারুণ একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ভিডিওটা বন্ধ করছি, আবার কোনো জায়গায় গিয়ে দেখা হবে, তাই না? প্রথমে তো খুবই ভয় লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ভয় কেটে যায় এবং আমাদের যে ঘোড়া চালক দাদা ছিল সেই আমাদেরকে প্রথমে এই কাঠগোলা বাগান বাড়িতেই নিয়ে আসে, কারণ সে বলে এখানে ঘুরে দেখার মতো বহু জিনিস আছে এবং এখানে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেগে যেতে পারে সময়। তাই জন্য আমরা প্রথমেই কিন্তু এই কাঠগোলা বাগান বাড়ির দিকেই এগিয়েছিলাম। আর কাঠগোলা বাগান বাড়ি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কিছু বলে দিচ্ছি। আর এছাড়াও এখানে সম্পূর্ণ তথ্য জানার জন্য কিন্তু তোমাদেরকে এখানে যেতে হবে। এখানে কিন্তু গাইড আছে, তোমরা চাইলেই নিয়ে নিতে পারো এবং গাইড তোমাদেরকে সবটাই বলে দেবে। এই যে চারিদিকে যে বাগানটা দেখছো, এটি কিন্তু এখন পুরোটাই আম বাগান, কিন্তু এক সময় ছিল এখানে কিন্তু কাঠ এবং গোলাপ, কালো গোলাপের চাষ হতো, তাই জন্যই এটি কাঠগোলাপ এবং এই কাঠগোলাপ থেকেই এখন এটির নাম হয়েছে কাঠগোলা বাগানবাড়ি। তো এই বাগানবাড়িতে ঢোকার সময় তোমরা কিন্তু এই পুরো বাগানটা একবার ঘুরে নিতে পারো, প্রচণ্ড ভালো লাগবে তোমাদেরকে। এবং এখানে ঢোকার আগে কি কি এখানে আছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে আমরা অপেক্ষা করছিলাম বাবার জন্য, এখানে টিকিট কেটে আনার জন্য। এখানে কিন্তু টিকিট নেয় 20 টাকা বা 30 টাকা, আমার ঠিক অতটা মনে নেই, কিন্তু 20 টাকা বা 30 টাকার মধ্যেই টিকিটটা। তো আমরা এখানে যখন ঘুরে যাচ্ছিলাম আমাদের কিন্তু গাইড নেওয়া হয়ে গেছিলো এবং গাইড আমাদের কাছে নিয়েছিল 100 টাকা এবং গাইড আমাদেরকে প্রায় সব কিছুই বলে দিচ্ছিল, যার কিছুটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু পুরোটা কিন্তু আমি বলবো। প্রথমেই জানতে পারি এই স্থানটি নির্মাণ করেন লক্ষ্মীপাদ সিং দুগার, যিনি ছিলেন এক জৈন ব্যবসায়ী এবং তিনি ছিলেন জগৎ শেঠের খুবই কাছে এবং বিভিন্ন ধরনের ব্যবসার জন্য গঙ্গার ভেতর দিয়ে মালপত্র আদান প্রদান করা হতো এই গুপ্ত রাস্তা দিয়ে। এই প্রাসাদে ঢোকার আগেই ছিল ইউরোপিয়ান কায়দায় বেশ কিছু সুন্দর নিদর্শন ও নাচমহল, যেই নাচমহলে একসময় নাচতেন হীরাবাই। তো এই মহলটি বেশ জনপ্রিয় লোকমুখেও এবং আমরা এর ভেতরে ঢুকেই বুঝতে পারলাম যে এটি কেন জনপ্রিয়। এখানেই রয়েছে বেশ কিছু দারুণ দারুণ জিনিস। তো আমরা তো মহলের ভেতরে ফোন নিয়ে ঢুকতে পারিনি, তাই আপনাদেরকে পুরো ইনফরমেশন আমরা দিতে পারবো না, কিন্তু আপনারা যখন যাবেন আপনারা কিন্তু নিশ্চয়ই এই জায়গাটির ব্যাপারে আরও বিশেষ করে জানতে পারবেন। এটি একটি জৈন প্রাসাদ হওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু পুকুর আছে, যেখানে কিন্তু খুব ভালো মাছদের রাখা হয়। এছাড়াও আছে বেশ কিছু চিড়িয়াখানা, যেখানে কিন্তু আপনারা সবসময় পাখিদের আওয়াজ এবং নানান ধরনের দেশ বিদেশের পাখির আপনারা পেতে পারেন।
এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন, যে এখানে চারিদিকে পাখিদের ডাক ও চারিদিকে এই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকেও কিন্তু এক দারুণ অভিজ্ঞতা দেবে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সাদা রঙে, এটি হচ্ছে বিখ্যাত আদিনাথ জৈন মন্দির, যা জৈনদের মতে একটি পবিত্র ধর্মীয় স্থান। এবং এই পুকুরটিতে রয়েছে বেশ কিছু মাছ, যেখানে কিন্তু আমরা দেখছিলাম বেশ কিছু লোকজন এখানে মাছ খাওয়াচ্ছিল, যা কিন্তু উচিত নয়, কারণ আমাদেরকে ওখান থেকে বলেই দিয়েছিল যে আমরা যেন এখান থেকে কোনো খাবার না দিই। তো আমরা এখানগুলো দেখছিলাম, আর এখানে দেখে আমার মনে পড়েছে যে এখানে কিন্তু একটি বিখ্যাত কিন্তু এখানে যে সিনেমা আমাদের বাংলার এক যে ছিল রাজা যিশু সেনগুপ্ত, সেটি কিন্তু এখানেই শুটিং করা হয়েছিল। আমার দেখে এটা মনে পড়েছে, আর আমার ভেবেই খুবই ভালো লাগছিল যে যেখানে একটি সিনেমা হয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি, ব্যাপারটা ভেবেই বেশ সুন্দর লাগছিল। তো আপনাদের এই জায়গাটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন, এবং এই জায়গাটিতে আপনারা যদি ঘুরতে যেতে চান তো আমি কিন্তু অবশ্যই বলবো যে হ্যাঁ এখানে যাবেন। কাঠগোলা থেকে দারুণ লাগলো, এসে তো একদম অবশ্যই দেখবেন, সব জিনিস তো দেখাতে পারিনি। এরপর এই স্থানটিতে আমরা গেছিলাম, এই স্থানটির নাম হলো জাফরগঞ্জ দেবোত্তর ও দাতব্য প্রতিষ্ঠান। নবাব মির্জাফর মহন্ত লক্ষ্মণ দাসকে রঘুনাথ দেবের মন্দির ও জনসেবামূলক কাজের জন্য এই জায়গাটি প্রতিষ্ঠা করতে দেন। এই জায়গাটির ভেতরে বেশ কিছু দর্শনীয় জিনিস আছে, ভেতরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ থাকায় তোমাদেরকে ভেতরের জিনিসগুলো না দেখাতে পারলেও বাইরের জিনিসগুলো ভালোই দেখাতে পারবো। বিগত বেশ কিছু দশক ধরে এই রামানুজ সম্প্রদায় রঘুনাথ দেবের সেবা ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের সেবা করে বাংলায় এক বিশেষ স্থান অর্জন করেছে। এই পুরো ইনফরমেশনটাই আমার এখান থেকে জানা। এটি হলো সেই বিখ্যাত রঘুনাথ মন্দির, যার ভেতরে আছে এক অদ্ভুত শান্তি। আপনারা না দেখলে এটি বিশ্বাসই করতে পারবেন না। এই মন্দিরেই নিত্য সেবাবান রঘুনাথজি, এবং এখানে রয়েছেন জগন্নাথ দেবের মূর্তি, ও ভেতরে রয়েছে বেশ কয়েকটি সোনার রথ, রূপোর রথ, যা আপনারা এখানে এসেই দেখতে পারবেন। আমি কিন্তু এগুলোকে আপনাদেরকে ফোনে দেখাতে পারবো না। আর এই যে মন্দিরটি বন্ধ ছিল, নবাব মির্জাফরের পারিবারিক। এরপরে ছিল নবাব মির্জাফরের বংশের এখানে ঐতিহাসিক কবরস্থান, যা কিছু ব্যক্তিগত কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। এবং এরপরেই আমরা চলে যাব জীবন্ত সমাধির দিকে। এই জীবন্ত সমাধি নিয়ে আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, এই স্থান বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা ও দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী আজিমুন্নেসা বেগমের সমাধি। একসময় মনে করা হয়ে থাকে নবাব কন্যা বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং এই অসুস্থতার কারণে কেউ তাকে নির্দেশ দেয় বাচ্চার কলিজা খাওয়ার। তা খেয়ে তিনি সুস্থও হয়ে যান, কিন্তু একসময় এটি তার নেশায় পরিণত হয়, এবং তা জানতে পেরেই নবাব তার মেয়েকে জীবন্ত সমাধিস্থ করেছিলেন। এবং এটি কিন্তু লোকমুখে বেশ প্রচলিত। আমরা কিন্তু এখানে গাইড দাদার কাছ থেকে এই ইনফরমেশনটা পেয়েছিলাম। এছাড়াও মুর্শিদাবাদ যাওয়ার আগে আমি এখানকার বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে গিয়েও কিন্তু এই বিষয়টা জানতে পেরেছিলাম। তো এটি হচ্ছে সেই জীবন্ত সমাধি, যা আপনি দেখবেন। সকালবেলা কিছুই লাগবে না, কিন্তু হ্যাঁ রাতেবেলা গেলে কিন্তু এখানে আপনারও কিন্তু একটা ভয় ভয় কিন্তু করবেই, সে আপনি যাই বলুন। ফিরে যাচ্ছি।
আছি এখন লালবাগ কোর্ট রোড স্টেশনে। এখান থেকে রামপুরহাট কাটোয়া ট্রেনটায় চাপবো, একদম ডাইরেক্ট কাটোয়া যাবো, তারপর কাটোয়া থেকে যাবো নবদ্বীপ। ভাড়া লেগেছে 25 টাকা করে। খুব রোদ, তাই জন্য তাকাতে পারছি না। স্টেশনেই বসে আছি, ট্রেন আসছে এখন 11টা বাজেনি, 11টার মধ্যেই ট্রেন ঢুকবে, তারপর বাকিটা দেখাচ্ছি। মুর্শিদাবাদে আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, আরও কিছু দর্শনীয় স্থান দেখার জন্য, কিন্তু আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ এইটুকুই ছিল, কারণ এরপরে আমরা যাচ্ছিলাম মায়াপুর নবদ্বীপ। তো তোমাদের যদি মুর্শিদাবাদের ভিডিও ভাল লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও, এবং এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না।